ছাত্র জনতার আন্দোলনে সহিংসতায় জড়িতদের বিচার দেখতে চায় জাতিসংঘ। শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2 মামলা। অভ্যন্তরীণ বিষয়ে চীন হস্তক্ষেপ করবে না বলেন দেশটির রাষ্ট্রদূত। সম্পর্ক উন্নয়নে বাড়াবে বিনিয়োগ জানালেন মির্জা ফখরুল। এবং ফেনী নোয়াখালীতে ভয়াবহ বন্যা, প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল, নিরাপদ আশ্রয়ের সন্ধানে দুর্গতরা। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের সময়ে ব্যাপক সহিংসতা, প্রাণহানি এবং হতাহতের ঘটনায় জড়িতদের বিচার চায় জাতিসংঘ। একই সঙ্গে সহিংসতা, প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের জবাবদিহিতার মুখোমুখি করা দরকার বলে মন্তব্য করেছে সংস্থাটি। জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে দেওয়া বিবৃতিতে এবং সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছেন মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সিলেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 87 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 5 থেকে 600 জনকে আসামি করে মামলা করা হয়েছে। জেলা ছাত্রদলের সহ সভাপতি জুবের আহমেদ দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে এই মামলা করেন। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর রামপুরায় নির্বিচার গুলিতে রাসেল মিয়াকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 28 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাজধানী মিরপুরের র্যাবের হেলিকপ্টার থেকে গুলিবর্ষণে একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সহায়ক ফিরোজ তালুকদারকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সহ 5 জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পাশে থেকে বাংলাদেশের উন্নয়ন এবং সমৃদ্ধিতে সহায়তা অব্যাহত রাখার অভিপ্রায় ব্যক্ত করেছেন জাপান। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করে এ বার্তা দেন জাপানের রাষ্ট্রদূত ইয়োয়ামা কিমিনোরি। রাষ্ট্রদূত আর উল্লেখ করেন যে বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে জাপান শুধুমাত্র অবকাঠামো উন্নয়ন এবং ইন্ডাস্ট্রিয়াল বেসকে শক্তিশালী করার দিকে মনোযোগ দেয়নি, বরং সুশাসন ব্যবস্থার বর্ধিতকরণ, স্থায়ী উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি দুর্যোগ প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনের ব্যবস্থার মতো অন্যান্য বিষয়েও ধারাবাহিকভাবে কাজ করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম বিদেশ সফরের প্রস্তুতি শুরু হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠেয় 7 দেশের আঞ্চলিক জোট বিমস্টেক শীর্ষক সম্মেলনে অংশ নিতে আগামী 3 সেপ্টেম্বর তিনি থাইল্যান্ডে যেতে পারেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সফরকে সামনে রেখে সম্প্রতি থাইল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত ফাইয়াজ মুর্শেদ কাজীকে জরুরি ভিত্তিতে ব্যাংককে পাঠানো হয়েছে। আগামী 2 থেকে 4 সেপ্টেম্বর ব্যাংককে বিমস্টেক শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে। 7 জাতির আঞ্চলিক জোট বিমস্টেকের 6ষ্ঠ শীর্ষ সম্মেলনে ভারত সহ জোটের সব শীর্ষ নেতারা যোগ দেবেন। শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। সাবেক মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি এবং সাবেক র্যাবের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল সোহাইলকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে এবি তাজুল ইসলামকে রাজধানীর গুলশান থেকে, আহমেদ হোসেনকে বনশ্রী থেকে এবং সোহাইলকে বনানী থেকে আটক করা হয়। এদিকে কক্সবাজারের টেকনাফের একটি হত্যা চেষ্টা মামলায় কক্সবাজার 4 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার দেখিয়ে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এছাড়া বাংলাদেশ সরকারকে সম্পূর্ণ সমর্থন জানানোর কথাও জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা বরাবর লেখা এক চিঠিতে এ অভিনন্দন জানান ম্যাক্রো। ফ্রান্সের প্রেসিডেন্ট লিখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগের জন্য অভিনন্দন জানাচ্ছি। বলেন, বাংলাদেশে এখন নতুন রূপান্তর এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের গুরুত্বপূর্ণ কাজ হবে দেশের শান্তি এবং জাতীয় পুনর্মিলন নিশ্চিতের লক্ষ্যে গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ তৈরি করা। বাংলাদেশের প্রতি ফ্রান্সের সম্পূর্ণ সমর্থন থাকবে বলেও জানান ম্যাক্রো। দীর্ঘ ১.৫ মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গুলশানের বাসায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাত 8:30টার দিকে বাসায় পৌঁছান তিনি। সন্ধ্যে 7:30টার দিকে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি গুলশানে তার বাসা উদ্দেশ্যে রওনা হয়। গত 8 জুলাই ভোর 4:15টার দিকে হাসপাতালে নেওয়া হয় বেগম জিয়াকে। পরে ওই দিনই তাকে সেখানে ভর্তি করা হয়। গত 6 আগস্ট বিএনপি চেয়ারপারসনকে কারাবন্দী থেকে মুক্তি দেওয়া হয়। বঙ্গভবনে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে চীন হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এমনকি ভূ রাজনৈতিক যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন তিনি। বেলা 11টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ আশ্বাস দেন ইয়াও ওয়েন। এদিকে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। বাংলাদেশের জনগণের প্রতি তাদের যে কমিটমেন্ট তা অব্যাহত রাখবে মির্জা ফখরুল। আরও বলেন, বিএনপির সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির যে সম্পর্ক তা সামনে আরও বৃদ্ধি পাবে। জনগণের উন্নয়নের জন্য তাদের বিনিয়োগও আরও বৃদ্ধি পাবে। গণতন্ত্রের জন্য রাজনৈতিক দল হিসেবে বিএনপির সবচেয়ে বেশি ত্যাগ রয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে সাংবাদিক সম্মেলনে বিএনপির নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বিজয়কে সুসংহত করতে না পারলে নব্য ফ্যাসিবাদের সৃষ্টি হবে। বিস্তারিত মন্ডলা নামের রিপোর্টে। বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে দলটির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথ সভার আয়োজন হয়। সভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপির অবদান ছিল গুরুত্বপূর্ণ। বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, একটা প্রতিষ্ঠান হিসেবে পরিণত করতে কিন্তু এই বিএনপি সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে বরাবর। কেউ চাঁদাবাজি করলে তাকে রুখে দিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। বিএনপি সমস্ত অন্যায়কে তারা প্রতিহত করবে, সন্ত্রাসকে তারা প্রতিহত করবে এবং সমস্ত দল সংগঠন সবাই তারা এই লক্ষ্যে কাজ করবে। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 5 দিনের কর্মসূচির ঘোষণা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনার ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী যে পালন করতে যাচ্ছি। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ভয়াবহ বন্যার কবলে পড়েছে নোয়াখালী সহ ফেনীর উত্তরের 3 উপজেলা ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়ার শতাধিক গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে লাখেরও বেশি মানুষ। তলিয়ে গেছে রাস্তাঘাট এবং ঘর বসতি। নিরাপদ আশ্রয়ের সন্ধানে বন্যা দুর্গতরা। বিপদসীমার উপর দিয়ে বইছে মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর পানি। প্রতিদিনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। বিপদসীমার উপর দিয়ে বইছে মুহুরী, কহুয়া ও সুলোনিয়া নদীর পানি। টানা বর্ষণে ভয়াবহ বন্যার কবলে ফেনীর উত্তরে 3 উপজেলা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার শতাধিক গ্রামের লাখের বেশি মানুষ। তাছাড়া বৃষ্টির পানিতে ঘরবন্দি হয়ে পড়েছে নোয়াখালী জেলার বাসিন্দারা। গত মাসের শুরুতে মুহুরী, কহুয়া ও সুলোনিয়া নদীর 15 স্থানে ভাঙন দেখা যায়। সেসব স্থানে মেরামতের পর চলতি মাসের শুরুতে বাঁধের আরও 12 স্থানে ভাঙন দেখা দেয়। বাঁধের ভাঙনে প্লাবিত হয় শতাধিক গ্রাম। এসব এলাকায় তলিয়ে গেছে রাস্তাঘাট, পুকুর ও ফসলি জমি। কিছু কিছু এলাকায় মানুষের ঘরের ছাদ ও টিনের চালেও ছুঁয়েছে বন্যার পানি।
এমন পরিস্থিতিতে আশ্রয় খুঁজছেন স্থানীয়রা। বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা দিতে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ৭১ টিভির সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার উত্তরা পূর্ব থানার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। ডিএমপি জানিয়েছে তাদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এর আগে ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদের আটক করে। বুধবার সকাল ৬টা ২০ মিনিটে তাদের ইস্তাম্বুল হয়ে প্যারিসের উদ্দেশ্যে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করার কথা ছিল, কিন্তু পুলিশের স্পেশাল ব্রাঞ্চের করা শাহবাগ থানায় মামলা থাকার কারণে তাদের বহির্গমন ছাড়পত্র দেওয়া হয়নি। এবার আন্তর্জাতিক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪০,২০০ জনে পৌঁছেছে। এছাড়া গত বছর অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৯৩,০০০ ফিলিস্তিনি। গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান এবং স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। According to one economist estimate, rebuilding Gaza altogether may cost more than 80 but count a range of hidden costs. যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিন চার্চ ম্যাকডোনাল্ড এভিনিউতে বাংলাদেশ মার্চেন্ট অ্যাসোসিয়েশন ইনক আয়োজিত এক পথমেলা অনুষ্ঠিত হয়। মেলা সভাপতিত্ব করেন বাংলাদেশ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফুল করিম। এটি উদ্বোধন করেন সন্দীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ। আর উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সার্জেন্ট লতিফ সহ বিভিন্ন স্পন্সর কোম্পানির ব্যক্তিবর্গ। মেলায় বাহারি রকমের পসরা সাজিয়েছিল শাড়ি, গহনা, থ্রি পিস, বাচ্চাদের খেলনা সহ বসানো হয় বিভিন্ন খাবারের স্টল। এবারে খেলার খবর। দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন। নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। আজকের বিসিবির জরুরি সভায় ইমেইলের মাধ্যমে নিজের পদত্যাগপত্র পাঠান নাজমুল হাসান পাপন। 2012 সালে সভাপতি মনোনয়ন এবং 2013 সালে নির্বাচনের পর এই আসনে বসেন তিনি। 2012 সালে নিয়োগের পর থেকে টানা দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিসিবির পরিচালক হয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রিকেট কোচ এবং বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। সচিবালয় বৈঠক শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বোর্ড সভাপতি ফারুক আহমেদ বলেন, বাংলাদেশ এবং বাংলাদেশের ক্রিকেট এই দুটি বিষয় মাথায় রাখলে ক্রিকেটকে এগিয়ে নেওয়া সম্ভব। এখন প্রথম এবং প্রধানতম লক্ষ্য এবং উদ্দেশ্য দেশের সম্মান বৃদ্ধি করা, দেশের মুখ উজ্জ্বল করা। এবারে সিডিউল প্রেজেন্টস হেলথ এন্ড বিউটি। করোনা ভাইরাসের পর এবার ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কি পক্স নিয়ে। ভাইরাসটির প্রভাবে এর মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করতে হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে। আফ্রিকা, ইউরোপের পর এশিয়া মহাদেশেও রোগটি ছড়িয়ে পড়ায় সতর্কতা জারি হয়েছে। ভাইরাসটির বিষয়ে সরকার থেকে শুরু করে সাধারণ জনগণ সচেতন না হলে শঙ্কা তৈরি হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কাসামদের রিপোর্টে বিস্তারিত। করোনার রেশ না কাটতে এবার চোখ রাঙাচ্ছে মাঙ্কি পক্স। আফ্রিকাতে দাপট দেখানো এই ভাইরাস এখন ইউরোপ, এশিয়াতেও শনাক্ত হচ্ছে। এর ফলে সতর্ক অবস্থা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ভাইরাসটি মূলত ছোঁয়াচে রোগ হওয়ায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলে এটি ছড়িয়ে পড়ে। এই রোগটিতে আক্রান্ত হলে আক্রান্ত ব্যক্তির মৃত্যুরও সংখ্যা থাকে বলে এই রোগটিকে অবহেলা না করার পরামর্শ বিশেষজ্ঞদের।
এটা খুব ছোঁয়াচে, একজন থেকে একজন খুব দ্রুত এটা ছোঁয়াচে হয় এবং ইনফেক্টেড অ্যানিমেল এগুলোর থেকেও কিন্তু ছোঁয়াচে হয়। এবং এর মর্টালিটি রেট যদিও কম, কিন্তু একদমও কম না, 2 to 8% এরকম মোটামুটি মৃত্যুর ঝুঁকি। তীব্র জ্বর, মাথা ব্যথা, পেশি ব্যথা, পিঠে ব্যথা, দুর্বলতা, ফুলা লসিকা গ্রন্থি এবং ত্বকের ফুসকুড়ি বা ক্ষত দেখা দিলেই সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। আর এখন মানুষ বিভিন্ন জায়গায় যেহেতু যাচ্ছে, এক সময় হয়তো আমাদের এখানে ছিল না, কিন্তু এখানে আমাদের এখানে চলে যাবে, কারণ মানুষ বিভিন্ন ফ্রিকুয়েন্টলি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এই জন্য একটা অ্যালার্ট জারি করা, যাতে এখন থেকে মানুষ সচেতন হয়। মাঙ্কিপক্স রোগের জন্য এখনও সুনির্দিষ্ট কোনো টিকা বা ওষুধ আবিষ্কার হয়নি, তবে WHO জানিয়েছে স্মল পক্স বা জলবসতির জন্য ব্যবহৃত টিকা মাঙ্কিপক্স প্রতিরোধে 85% কার্যকর। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ছাত্র জনতার আন্দোলনে সহিংসতায় জড়িতদের বিচার দেখতে চায় জাতিসংঘ। শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2 মামলা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে চীন হস্তক্ষেপ করবে না বললেন দেশটির রাষ্ট্রদূত। সম্পর্ক উন্নয়নে বাড়াবে বিনিয়োগ জানালেন মির্জা ফখরুল। এবং ফেনী, নোয়াখালীতে ভয়াবহ বন্যা, প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল, নিরাপদ আশ্রয়ের সন্ধানে দুর্গতরা। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।